আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের বইয়ের সৃজনশীল উদাহরণ 3। করতে গেলে এটা অফিসিয়ালি হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের প্রথম ম্যাথ যেটা আমরা করতে যাচ্ছি। ঠিক আছে, আমরা এতদিন কি ছক প্লাস হচ্ছে বিশেষ করে সমন্বয় গুলা আলাদা করে প্রতিটা সেকশন করে শেষ করছি। এখন হচ্ছে আমরা ম্যাথে জাম্প করার পালা। তো ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার দুই পেপারেই এই চ্যাপ্টার থেকে ম্যাথ থাকবে। ফার্স্ট পেপারে সেটা হচ্ছে চ্যাপ্টার 5, আর সেকেন্ড ফার্স্ট পেপারে সেটা হচ্ছে চ্যাপ্টার 9, আর সেকেন্ড পেপার হচ্ছে চ্যাপ্টার 5। ফার্স্ট পেপারটা হচ্ছে মূলত এক মালিকানা প্রতিষ্ঠানের জন্য আমরা আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণীর সময় তৈরি করি। আর সেকেন্ড পেপারে হচ্ছে কোম্পানি। যারা সেকেন্ড পেপারের এই ম্যাথটা পারবে ফার্স্ট পেপারের ম্যাথ গুলা এমনিই পারবে। যারা সেকেন্ড পেপার পারবে না তারা ফার্স্ট পেপার। কারণ ফার্স্ট পেপার হচ্ছে, সেকেন্ড পেপারটা হচ্ছে বেশি বড় বা ইলাবোরেট, মানে এখানে কিছু জিনিস এক্সট্রা আছে। আর ফার্স্ট পেপারে হচ্ছে এখান থেকে কিছু জিনিস বা 4-5টা জিনিস কম আছে। তো আহ, ভালো করে যদি এইখানে শিখে নিতে পারো তাহলে ফার্স্ট পেপারে যে প্যারা খাবার। ঠিক আছে। আচ্ছা, আহ, তো এখানে 40 মার্ক থাকবে দুই পেপারে। দুই পেপারে হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে এখানে বাধ্যতামূলক ভাবে তোমার অ্যান্সার করতে হবে। তো যখন আমরা ম্যাথটা দেখবো তো আমাদের ম্যাথের এই যে চেহারাটা এরকম হবে। একটা রেওয়ামিল থাকবে, আর এই যে, আর হচ্ছে নিচে কিছু অন্যান্য তথ্যাবলী বা সমন্বয় বলা থাকে। ঠিক আছে। তো আমাদের হচ্ছে এই ম্যাথটা করার কথা শুনতেছো সবাই? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই ম্যাথটা করার সময় আমাদের একটু সময়ের দিকে খেয়াল রাখতে হবে। তো পরীক্ষার সময় চেষ্টা করবা অন্য ম্যাথ গুলা দিয়ে যাতে লাস্টে এই দুইটা ম্যাথ অ্যাপ্রোচ করো। অন্য ম্যাথ গুলা যত দ্রুত সম্ভব শেষ করে এখানে একটু বেশি টাইম অ্যালোকেট করার চেষ্টা করো। তোমরা যদি এই শুরুতেই 1 নাম্বার বা বাধ্যতামূলক 1 আর 2 দেওয়া শুরু করো তাহলে কিন্তু তোমরা টাইম মিলাইতে পারো না। বা দেখবে যে অঙ্ক কোনো একটা কিছু মিলাইতে পারতেছো না, তখন কিন্তু টেনশনে বাকি পারা গুলো ভুল করে আসবে। তো এই ব্যাপারে খুবই সচেতন থাকবা যখনই তোমরা পরীক্ষাগুলো দিবা। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম সন্ধ্যার দিকে, আহ, যে কোনো সিকিউ টাইপ কোশ্চেন অ্যাপ্রোচ করার সময় তোমার কাছে যে উদ্দীপক থাকবে, ধরো এই যে এটা একটা উদ্দীপক, রেওয়ামিল উদ্দীপকের আন্ডারে পড়ছে, অন্যান্য তথ্যাবলী উদ্দীপকের আন্ডারে পড়ছে, সেগুলা না পড়ে তুমি আগে রিকোয়ারমেন্টে চলে যাবে, অর্থাৎ তোমার কাছে কি কি চাইছে সেই প্রশ্নগুলো যদি তুমি মাথায় নিয়ে বা আহ, এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে থিওরিটিক্যালি কখটা হচ্ছে তোমার কি জ্ঞানমূলক আসে, তাই না? বা ফাইন্যান্সে বলো ক খর সাথে স্টেটমেন্টের তেমন কোনো সম্পর্ক থাকে না। তুমি ক খটা লিখে, ওই ক খ লিখতে তো আর স্টেটমেন্টের প্রয়োজন নাই, ক খটা লিখে ফেলবা। লিখে গ আর ঘ প্রশ্ন দুইটা পড়বা। প্রশ্ন দুইটা পড়ে তারপর উদ্দীপকে যাবা, তাইলে তুমি হচ্ছে গ আর ঘতে কি চাইছে সেটা যখন উদ্দীপক করবো তখন রিলেট করতে পারবা। আর যদি এটা না করো তাহলে তুমি কি করবা, শুরুতে একবার স্টেটমেন্ট পড়বা, তারপর আবার প্রশ্ন পড়বা, পরে আবার উদ্দীপক করবা। এখানে কিন্তু তোমার কিছুটা টাইম ওয়েস্ট হচ্ছে। তো ইফেক্টিভ হচ্ছে আগে রিকোয়ারমেন্ট পড়ে দেন তুমি ম্যাথে যাবা, যে কোনো ইয়ের ক্ষেত্রে, ম্যাথ বা সিকিউ যাই অ্যাপ্রোচ করো না কেন। আচ্ছা, এখানেও তাই, তুমি আগে রিকোয়ারমেন্ট গুলা পড়বা যে কি কি চাইছে। কতে বলছে অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। খতে বলছে মোট লাভ বা মোট ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আর গতে বলছে নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এরপরে আমাদের কাজ হবে, আমরা যখন সমন্বয় পড়ছিলাম তখন বলছিলাম যে সমন্বয়ের কাজ কমপক্ষে কয় জায়গায় হয়, বলো কেউ একজন। দুই জায়গায়। না। কমপক্ষে, হ্যাঁ, কমপক্ষে 2 জায়গায়, সর্বোচ্চ 4 জায়গায়। এখন তুমি এটা কিভাবে মনে রাখবা যে কোন সমন্বয়ের কাজ কার সাথে? যখন যে সমন্বয়টা পড়বা দেখবা কার সাথে রিলেটেড, দেওয়া মিলে কোন এন্ট্রিটার সাথে রিলেটেড তার পাশে একটা মার্ক দিয়ে দিবা। আহ, পরীক্ষার হলে বা প্রশ্নে পেন্সিল দিয়ে দিতে পারো, কলম দিয়ে দিতে পারো। আহ, চেষ্টা করবা পেন্সিল দিয়ে দিতে, কারণ এক্সামে তোমাদের কলম দিয়ে দাগানোটা অনেকেই টিচাররা দেখবা যে পছন্দ করবেন, বা ইভেন দাগা দাগিও পছন্দ করেন না। তো যেভাবেই হোক তুমি একটা সাইন রাখবা যে এই এন্ট্রির সাথে একটা সমন্বয় রিলেটেড আছে। কারণ আমরা যখন ম্যাথ করব, ম্যাথ করার সময় আমাদের বারবার কিন্তু এই রেওয়া মিল আর বারবার সমন্বয় করে আমি ম্যাথ অ্যান্সার করতে পারবো না। তাই বেটার হচ্ছে আমার সমন্বয় গুলা পড়ে
রেওয়া মিলের কোন কোন এন্ট্রির সাথে কাজ আছে তার সাথে একটা মার্ক করে ফেলা। যখনই আমি এভাবে পড়বো, আমি দাগটা দেখে মনে করবো ও আচ্ছা এটার সাথে একটা সমন্বয় ছিল, তো আমাকে এখন নিচে যাইতে হবে। বুঝতে পারছো? আমার কথাটুকু বুঝতে পারছো? আরেকবার বলেন ভাইয়া, শুনতে হ্যাঁ। পাইনি। আচ্ছা, মানে আমি বলতে চাচ্ছি কি, এই যে অন্যান্য তথ্যাবলী যেটা কিছুক্ষণ আগে জিজ্ঞেস করলাম যে সমন্বয়ের কাজ, সেটা কমপক্ষে 2 জায়গায় সর্বোচ্চ 4 জায়গায় হয়। তো তুমি কিভাবে মনে রাখবা কোন সমন্বয়ের কখন সমন্বয়ের কাজগুলো হবে? ধরো এখানে দেখো, মাসিক ভাড়া 1,000 টাকা হিসাবে প্রদেয়। আচ্ছা, তার মানে তোমার যে ভাড়াটা সেটা তুমি মাসে 1,000 টাকা দিবা। তার মানে এইটার সাথে কার কাজ আছে বলো তো? এই যে এই ভাড়া। এন্ট্রিটার কাজ আছে, এই যে ভাড়া এন্ট্রিটা, দেখতে পাচ্ছ? জি। এখন তুমি যখন ম্যাথ করবা, তোমার কি বারবার রেওয়া মিল আর বারবার সমন্বয়ে তাকানোর বা এন্ট্রি করার সুযোগ আছে? না। না। তখন তুমি কি করবা, সমন্বয়ের সাথে রেওয়া মিলের যেই যে হিসাবের কাজ হবে তার সাথে একটা মার্ক করে ফেলবা, যাতে তুমি রেওয়া মিলে হিসাবগুলা পড়ার সাথে সাথেই বুঝতে পারো যে না, এটার সাথে একটা সমন্বয়ের কাজ আছে, এই এন্ট্রিটার সাথে একটা সমন্বয়ের কাজ আছে। বুঝতে পারছো? আচ্ছা, আরো ভালো হয় যেই এন্ট্রির সাথে সমন্বয়ের কাজ আছে তার সাথে ওই সমন্বয়ের নাম্বারটা লিখে ফেলবে। তাইলে তোমার আর পুরো 6টা সমন্বয় করতে হবে না। যেমন ভাড়ার কাজ, এটা 2 নাম্বার সমন্বয়, তুমি এটার পাশে লিখে রাখতে পারো 2। তারপর হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতির কাজ কয় জায়গায় আছে? এটার সাথে একটা আছে, এটা হচ্ছে 3 নাম্বার। আরেকটা আছে কি প্রাপ্য হিসাবের সাথে, এখানে কি প্রাপ্য হিসাব আছে? তো এইভাবে তোমরা মার্ক করে ফেলতে পারো। এই যে এটা হচ্ছে তোমার টাইম সেভ করবে অনেক। এটা হচ্ছে অ্যাপ্রোচ। আদারওয়াইজ তুমি ম্যাথ কিন্তু অ্যান্সার করতে পারবা না বা খেয়াল থাকবে না। তো এখন আমাদের প্রথম আমরা রিকোয়ারমেন্ট করব, তারপর হচ্ছে আমরা সমন্বয় করবো। সমন্বয় পরে দেখবো রিলেটেড কার সাথে কাজ আছে সেটা মার্ক করে ফেলবো। তারপর আমরা ম্যাথ স্টার্ট করবো। আচ্ছা দেখো, সমন্বয় নাম্বার 1, 5,000 টাকা মূল্যের পণ্য আগুনে বিনষ্ট হওয়ার পর 2017 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন করা হয়েছিল 1,20,000 টাকা। তার মানে এই সমন্বয় নাম্বার 1-এ আমরা কি পাচ্ছি, সমাপনী মজুত পণ্য পাচ্ছি, তাই না? তাই কিনা? সমাপনী মজুত পণ্য পাচ্ছি কিনা, বা সমাপনী মজুত পণ্য কত হুম। সেটা পাচ্ছি আমরা সম সহকর্মী- হ্যাঁ, সমন্বয় নাম্বার 1-এ। তো খেয়াল রাখবা যে সমাপনী মজুত পণ্যের টাকাটা না মোস্টলি তোমার সমন্বয়তেই দেওয়া থাকে, রেওয়া মিলে কখনো সমাপনী মজুদের টাকা তোমরা দেখবা না ওইভাবে এই চ্যাপ্টারে। ঠিক আছে? তো সমাপনী মজুদের জন্য তোমরা সমন্বয়, প্রথম সমন্বয়টাই, বেশিরভাগ সময় প্রথম সমন্বয়টাই থাকে সমাপনী মজুদ নিয়ে, বা দ্বিতীয় সমন্বয়টা। আচ্ছা, এখন এইটার সাথে কার কার কাজ আছে, এই 1 নাম্বার এন্ট্রির সাথে কার কাজ আছে বলো তো? কোন হিসাবের কাজ আছে? ক্রয়ের আমি সাথে। হ্যাঁ, ক্রয়ের সাথে। হ্যাঁ, ক্রয়ের সাথে একটা কাজ আছে। এই যে পণ্য নষ্ট হয়েছে, যে কোনো পণ্য যেভাবে নষ্ট হোক না কেন সেটা ক্রয় থেকে কি করতে হয়, মাইনাস করতে হয় না? হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে 2 জায়গার যে সমাপনী, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদের যে সমাপনী মজুদ দেখায়, কারণ সমাপনী মজুদ এক ধরনের চলতি সম্পদ, সেখান থেকেও বাদ দিয়ে দেখায়। আর বিক্রিত পণ্যের ব্যয়ে লাস্ট স্টেপে যে সমাপনী মজুদ সেখানেও বাদ দিয়ে দেখায়। কিন্তু এইখানে কি সমাপনী মজুদ 5,000 টাকা বাদ দিয়ে দেখা? না, বাকিরা কি বলে? কারণ হচ্ছে ওই যে 1,20,000 যে বের করছে এটা তো একদম ইয়ারের লাস্টে বের করছে, তো 5,000 এটার ভিতরে ইনক্লুডেড আমার না, কাছে মনে হয়। হ্যাঁ, তোমার কথাটা যৌক্তিক যে ইয়ারের লাস্টে বের করতে, বাট সব ইয়ারের লাস্টে যে বের করা মানে বের করা বললেই যে এখানে তুমি বাদ দিবা না তা না। এই আগুনে পণ্য বিনষ্ট হওয়ার পর হিসাব করতে। এখন ধরি, পরে, যদি হ্যাঁ হ্যাঁ, ধরো, এটার জন্য কি বললাম হ্যাঁ, হুম। এখন ধরো 31শে ডিসেম্বর 2017 তারিখে সমাপনী মজুদ মূল্যায়ন করছে দিল 1,20,000 টাকা, কিন্তু ওইটার মধ্যে 5,000 টাকার আগুনে বিনষ্ট পণ্য আছে। তার মানে ওইটা কি, ওই 5,000 টাকা তখন বাদ দিতে হবে, বাদ অর্থাৎ দেওয়া হয়। হ্যাঁ, বাদ বাদ দেওয়া দিতে হবে নতুন হয় নাই। করে, হ্যাঁ। যখন বাদ দেওয়া হবে না তখন বাদ দিতে হবে। এইখানে কি সমাপনী মজুদ পণ্য থেকে 5,000 টাকা বাদ দিতে হবে? না। হ্যাঁ, বাদ দিতে হবে। কে বললো হবে? আমি, কামনা। আচ্ছা, তুমি ভুল বলছো। কি বললাম বাদ কিছুক্ষণ দিতে। আগে? বাদ দিতে হবে না, কারণ ওই 5,000 টাকা বাদ দেওয়ার পরেই 1,20,000 টাকা হিসাব করছে। সমন্বয় নাম্বার 1 পড়ো, আবার পড়ো, কামনা পড়ো তো, কি বলছো?
5,000 টাকা মূল্যের আগুনে বিনষ্ট হওয়ার পর 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন করা হয়েছিল 1,20,000 টাকা। তার মানে ওই 5,000 টাকা পণ্য বাদ দেওয়ার পর এক লাখ এটা বিশ ক্রয় না থেকে বাদ যাবে শুধু। হ্যাঁ, ক্রয় থেকে বাদ যাবে যে কোনো পণ্য, এটা নষ্ট সমাপনী মজুদ থেকে বাদ দেওয়া আছে কি নাই, পণ্য নষ্ট হইলেই ক্রয় থেকে বাদ। আর ওইটা যদি সমাপনী মজুদের মধ্যে ইনক্লুড থাকে তখন সমাপনী থেকেও বাদ দিতে হয়, কিন্তু এইটা কি সমাপনী থেকে বাদ দিব? না, কেন? বুঝছি। এই যে আগুনে বিনষ্ট হওয়ার পর, তার মানে পর, ক্রয়ের হ্যাঁ। সাথে কাজ আছে, এই যে ক্রয়ের সাথে আমি একটা মার্ক করে দিই, তার মানে আমি তখন সমন্বয়তে তাকাবো যখন এই ক্রয়ে আসবে। আচ্ছা, 2 নম্বর, মাসিক ভাড়া 1,000 টাকা হিসাবে প্রতি, তার মানে প্রতি মাসে ভাড়া কত? মাসিক ভাড়া 1,000। তার মানে আহ, আমরা যখন ম্যাথ করবো আমাদের কনসিডারেশনে থাকবে কত মাস, বা আমরা হিসাব করব কয় মাস 12,000। তখন? 12 মাসে। তো আমি দেখি 12,000। ভাড়াতে কত আছে। এই যে দেখো ভাড়া, ভাড়া আসার কথা 12 মাসে, 12 গুণ 1,000, 12,000, বাট আসছে কত? 10, তার মানে 2,000 টাকা কি আছে, বকেয়া আছে। বকেয়া। বুঝতে পারতেছো? সবাই বুঝতে পারতেছো? না না, এখানে 12,000 হলে তাহলে 10,000 আছে, আর এখানে 1,000 প্রদেয় হিসাব। না রে বাবা, তাহলে মাসিক আসলে ভাড়া কত? 1,000 টাকা, মাসিক, প্রতি মাসে 1,000 ও টাকা। আচ্ছা। তাহলে 12 মাসে কত দিবে? 12,000। 12,000, বাট দিছে কত? 10,000। তার মানে বাকি আছে 2,000। তো এটার কাজ কয় জায়গায় হবে? আমি তোমাদের যখন সমন্বয় এক পড়াইছি বলছিলাম যে কোনো ধরনের বকেয়া ব্যয়ের জন্য 2 জায়গায় ইম্প্যাক্ট করবে। একটা হচ্ছে পরিচালন ব্যয় দেখাবা, ভাড়া যোগ বকেয়া, 10 + 2, হুম। আর ওই বকেয়া ভাড়াটা চলতি দায়ে দেখা, কারণ এটা এক ধরনের চলতি দায়। খেয়াল আছে? মনে পড়তেছে কিছু? হ্যাঁ। আচ্ছা, 3 নাম্বার দেখো, অনাদায়ী পাওনার সঞ্চিতি আরো 2,000 টাকা বৃদ্ধি করতে হবে। তা এটা কোন অনাদায়ী পাওনার সঞ্চিতি সেটা বলো। নতুন না পুরাতন? এটা এটা নতুন। পুরাতন। কে বলছে পুরাতন? আমি। এটা কি তাহলে? আমি ভাবছি যে ভাড়া সমন্বয় ধরছেন, অনাদায়ী পাওনা সঞ্চিতি না। সরি। পড়াশোনার সময় মনোযোগ কই থাকে ভাই? না না, আমি সরি। ভাড়াটা শেষ করে কখন 3 নম্বরে চলে গেছে। আচ্ছা, তার মানে এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনার সূচি। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? না। আচ্ছা, 3 নাম্বার দেখো, কলকবজার সংস্থাপন ব্যয় 5,000 টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, তার মানে এই 3 নাম্বারের কাজ তো আমরা দেখে নেই, তার মানে এটার সাথে একটা কাজ আছে আর আরেকটা কাজ আছে প্রাপ্য হিসাবের সাথে, তো 2 জায়গায় মার্ক করে রাখো। এটার সাথে একটা সমন্বয়ের কাজ আছে, সমন্বয় নাম্বার 3। আর 4 নম্বরে দেখো বলছে কলকবজার সংস্থাপন ব্যয় 5,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, মেশিন কেনার পর ওইটা ইনস্টলমেন্ট পর্যন্ত যত খরচ, সেটাকে আমরা কি হিসেবে দেখি? মূলধন জাতীয় সম্পদ হিসেবে। মূলধন জাতীয় ব্যয়। ব্যয়। হ্যাঁ, আচ্ছা। মূলধন জাতীয় ব্যয়, হ্যাঁ, অর্থাৎ ওই মূলধন জাতীয় ব্যয়। মেশিনের দাম হিসেবে দেখায়। তো কলকবজার সংস্থাপন ব্যয় এটাকে আমরা কলকবজা হিসেবে দেখাবো, মজুরি হিসেবে দেখাইতে পারবো না। না? তার মানে ভুল করছে। এটা কোন ধরনের ভুল বলো তো? রেওয়ামিল যখন পড়বো সামনে তখন দেখবা যে কোনটা কোন ধরনের ভুল, এই নিয়ে আলোচনা আছে। এটা হচ্ছে একটা নীতিগত ভুল। কারণ কি, কলকবজার ব্যয় যেটা, এটা এক ধরনের মূলধন জাতীয় ব্যয়, আর মজুরি হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়। তার মানে প্রিন্সিপালি চেঞ্জ হয়ে গেছে, মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয়, অ- অর মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয়ে দেখালে সেটা হয় নীতিগত ভুল। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 4-এ লাগবে রেওয়া মিলে, আমি একটু রিমাইন্ড দিয়ে দিই। তার মানে কলকবজার সংস্থাপন ব্যয় 5,000 টাকা, মজুরির সাথে কাজ আছে না নাই? আছে। হ্যাঁ, মজুরি থেকে কি করতে হবে সেটা, বাদ দিতে হবে। আর কলকবজার সাথে কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করতে হবে। আচ্ছা, আর 4 নম্বরটা কি বলছে দেখো তো, সমন্বয় নাম্বার 4।
কলকবজার উপর 10% হারে অবচয় ধার্য করতে হবে। অবচয় ধার্য করতে হবে। তাই এটা হচ্ছে আমরা টোটাল যে সম্পদের প্রাইস আছে তার উপর 10%, যদি মেয়াদ দেওয়া থাকে, টাইম দেওয়া থাকে, তো ওগুলো বিশেষ করে লক্ষ্য রাখতে হবে। যেমন এখানে একটা বলা আছে, যন্ত্রটি 1 জুলাই তারিখে সংস্থাপন করা হয়, মানে যেটা 1 জুলাই তারিখে সংস্থাপন করছে তার উপরে তার ফুল ইয়ারের অবচয় ধরতে হবে, 6 মাসের অবচয় ধরতে হবে। তো অবচয়ের কাজ কয় জায়গায়? 2 জায়গায়। প্রথমত আহ অবচয়টাকে পরিচালন ব্যয় হিসেবে দেখাবা। আর রেওয়া মিলে একটা অবচয় থাকার কথা। যদি রেওয়া মিলে কোনো অবচয় থাকে, তো ওই অবচয়ের সাথে নতুন অবচয় যোগ করে, পুরাতন অবচয়ের সাথে নতুন অবচয় যোগ করে এটার নাম হয় পুঞ্জীভূত অবচয়। সেই অবচয়টা মেশিন, ওই কলকবজা মেশিন বা যে সম্পদ আছে সেটা থেকে বাদ দিতে হয়। আর যদি রেওয়া মিলে না থাকে তখন এইটাকেই, নতুনটাকে পুঞ্জীভূত অবচয় ধরে বাদ দিতে হয়। বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, তাই এখন আমরা রিকোয়ারমেন্টের দিকে চলে যাই। দেখো তো ক নাম্বারে কি বলছে আমাদের, ক নাম্বার প্রশ্নে কি বলছে? অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয়ের পরিমাণ নির্ণয়। অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয়ের পরিমাণ নির্ণয় করা। আচ্ছা, ক নাম্বার বলছে অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয়ের পরিমাণ নির্ণয়। এখন আমাকে বলো তো, অলিক সম্পদের লিস্ট গুলো আমি পড়তে বলছিলাম না তোমাদের, খেয়াল আছে? হ্যাঁ। আচ্ছা, তা আমরা এখন একটা একটা করে এন্ট্রি দেখি। মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ অলিক সম্পদ এটা? না। আচ্ছা, এই যে এতটুক পর্যন্ত এর দুই সাইডে দেখো তো কোনটা অলিক সম্পদ, আছে কিনা কোনো অলিক সম্পদ? ডেবিট সাইডে, ক্রেডিট সাইডে চেক করে দেখো। সংরক্ষিত আয়ের জের 1/1/2017, এইটা মনে হয় অলিক সম্পদ। না, এটা তো সংরক্ষিত আয়ের আহ, প্রারম্ভিক উদ্বৃত্ত। এটা তো যাবে সংরক্ষিত আয় বিবরণ। কি যেন একটা বাকিরাও। পড়ছিলাম, সংরক্ষিত আয়ের ডেবিট জের, এটা অলিক সম্পদ। সংরক্ষিত আয়ের ডেবিট যে, সংরক্ষিত আয়ের ডেবিট যে অলিক সম্পদ। হ্যাঁ, ওই যে ছকটা পড়তে দিছিলেন ওইটাতে। আচ্ছা, তারপর আর কি তারপরে হতে পারে? প্রাথমিক খরচ, এগুলা এগুলো তো নাই নাকি? এখানে কি আছে সেটা দেখো। আচ্ছা, প্রাথমিক খরচ আছে তো। আচ্ছা, প্রাথমিক খরচ আছে, প্রাথমিক তারপর? খরচ, তারপর আচ্ছা, এ নিচে দেখো তো, পাও কিনা। হম। না, আর তো দেখতেছি না। আচ্ছা, ঠিক আছে। না, তোমার ভুয়া সম্পদ হচ্ছে প্রাথমিক খরচ যদি থাকে সেটা, এখানে একটা আছে প্রাথমিক খরচ। লিস্টটা কি? প্রাথমিক খরচ, শেয়ার অবহার, ঋণপত্রের অবহার, তারপর হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, এই গবেষণা খরচ। জিনিসগুলো কি? হ্যাঁ, গবেষণা খরচ, ব্যবসায় স্থানান্তর ব্যয়, এগুলা হচ্ছে অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ। এখানে দুইটা আছে, একটা হচ্ছে এই যে প্রাথমিক খরচ, আরেকটা হচ্ছে এই যে দেখো শেয়ার দালালের তথ্য। একটা না, এটা তোমাদের খেয়াল নাই তোমাদের বইয়ের। আমি যে বলছিলাম যে ছক গুলা কেন ইম্পর্টেন্ট, এখন বুঝতে পারতেছো কেন ইম্পর্টেন্ট? যে একটা নাম মনে না রাখতে পারলে অ্যান্সারটা যে ভুল হচ্ছে, এই যে অ্যান্সারটা খেয়াল করে দেখো। অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয়, প্রাথমিক খরচ কত? 5,000। আর শেয়ার দালালের দস্তুরি 7,000। আচ্ছা, প্রাথমিক শেয়ার খরচ, দালালের দোস্তরি এটা কি? আমরা তো পড়ছিলাম শেয়ার ঋণপত্রের বাট্টা আর শেয়ার অবহার। এটা হচ্ছে কমিশন, কমিশন। দস্তুরি মানে কমিশন। এটা তো এই ছকে ছিল না। ছকে ছিল না, তাহলে ছকের সাথে অ্যাড করে নাও। ছকে না থাকলে এটা ছকের সাথে অ্যাড করে নাও, যাতে পরবর্তীতে যখনই আসে তোমরা ভুল না করো। বুঝতে পারছো সবাই? হ্যাঁ। আচ্ছা, আহ, খ নাম্বার প্রশ্নটা পড়ো। খতে কি বলছে?
2017 সালের 1 ডিসেম্বর তারিখে রংধনু লিমিটেড এর মোট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। কি? আচ্ছা, মোট লাভ বা মোট ক্ষতি নির্ণয় করতে বলছে। আচ্ছা, মোট লাভের ফর্মুলাটা কি বলতো? মোট লাভ কিভাবে বের হয়? মোট পরিচালন লাভ আয় বিক্রয় থেকে থেকে হচ্ছে বিক্রিত বিক্রিত পণ্যের ব্যয় পণ্যের বাদ ব্যয় দিই। যদি বাদ দেই তাহলে আচ্ছা, কামনা তো বললো। হ্যাঁ, রিনভি কি বলতেছিল বলো। আমি বলতেছি যে হচ্ছে পরিচালন আয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়গুলো বাদ দিতে আসে। এটা মেবি তুমি আবিষ্কার করছো না? না। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে পাওয়া যায় মোট মুনাফা বা মোট ক্ষতি। ফার্স্ট স্টেপটা, বিশদ বিবরণীর ফার্স্ট পার্ট হচ্ছে মোট লাভ। সেখানে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হয়। আচ্ছা, এখন আমাকে বলো তো বিশদ বিবরণীর লাস্ট স্টেপ কোনটা? বা বিবরণী আহ শেষ হয় কিসের মাধ্যমে, বা কি বের করি আমরা বিবরণীর থ্রুতে? নিট মুনাফা বা নিট লাভ। নিট মুনাফা বা হ্যাঁ, নিট লাভ বের করি। তো মোট লাভ বা মোট ক্ষতি এটা কি বিবরণীর বাইরে না ভিতরে? ভিতরে। ভিতরে। কিন্তু এটা পুরাটা না। এটা কি পুরাটা? না। তো এটা তোমরা যখন অ্যান্সার করবা তখন এই ব্র্যাকেটে লিখে দিবা মোট লাভ। বা নিট লাভ পর্যন্ত না চাইলে যদি বলে যে পরিচালন লাভ, তখনও পাশে ব্র্যাকেটে লিখে দিবা যে পরিচালন লাভ। আচ্ছা, তো আমরা ম্যাথটা কিভাবে লিখবো? ম্যাথটা আমরা লিখবো হচ্ছে, প্রথমে লিখবো প্রতিষ্ঠানের নাম। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে রং ধনু লিমিটেড। তারপর আমরা লিখবো বিশদ বিবরণী, পাশে ব্র্যাকেটে দিয়ে দিব মোট মুনাফা। আর আর্থিক অবস্থার বিবরণী ছাড়া সব বিবরণীতে একটা কমন দিবে 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। আর শুধুমাত্র আর্থিক অবস্থার বিবরণীতে দিব 2017 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য। এই হচ্ছে পার্থক্য উপরের লেখা। বাকি যে তিনটা বিবরণী আছে, বিশদ বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী বলো, নগদ প্রবাহ বিবরণী বলো, যদিও নগদ প্রবাহ বিবরণী এই আমাদের এক্সামে আসে না। তারপর আর কি আছে, মানে এক্সেপ্ট আর্থিক অবস্থার বিবরণী, এই লাইনটা কমন 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। আর আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের লিখতে হয় 2017 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য। ঠিক আছে? কেন? কারণ আর্থিক অবস্থার বিবরণী একটা নির্দিষ্ট দিন বা নির্দিষ্ট তারিখের সম্পদ দায় আর মালিকানা সত্ত্বের পরিমাণ নির্দিষ্ট করে। এটা একটা এমসিকিউ পাবা, যে আর্থিক অবস্থার বিবরণী কোন সময়ের সম্পদ দায় বা মালিকানা সত্ত্ব নির্দেশ করে একটা নির্দিষ্ট দিন বা তারিখের জন্য। বাট যেগুলোর মধ্যে দেখবো যে সমাপ্ত বছর আছে, তারা পুরা হিসাবকালের জিনিসপত্রটা নিয়ে কাজ করে বা বের করে বা নির্দেশ করে পুরা হিসাবকালের বিষয়। বুঝতে পারছো? আমার কথা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমাদের বিশদ বিবরণী করতে হবে মোট লাভ। তো মোট লাভ করার জন্য আমার বের করতে হবে আসলে প্রথমে নিট বিক্রয়। তো আমি আমার প্রশ্ন খুঁজে এখানে বিক্রয় কোথায় আছে বের করো। ওই যে শেয়ার মূলধনের পরে বিক্রয়। শেয়ার মূলধনের পরে শেয়ার মূলধনটা কোথায়? আচ্ছা, বিক্রয়। আচ্ছা, এই হ্যাঁ পাশে এটা। ক্রেডিট। হ্যাঁ, বিক- খেয়াল রাখবা, যদি ডেবিট ক্রেডিট আলাদা করে দেয়, একসাথেও দিতে পারে, আলাদা করে দিলে তো বিক্রয় সবসময় ক্রেডিটেই থাকে। এটার জন্য তার বেশি দূর যাওয়ার দরকার। আচ্ছা, এছাড়া বিক্রয়ের সাথে আর কোনো কাজ হবে? কোনো সমন্বয় ছিল বা রেওয়া মিলে আর কোনো এন্ট্রি আছে? না, বিক্রয়। খালি কামনায় কথা বলতেছে, বাকিরাও বলো। আছে একটা কাজ, এই যে এখানে 3000 টাকা বিক্রয় ফেরত। আছে নাকি নাই? হ্যাঁ আছে। তাইলে এটা কি করতে হবে? বাদ দিতে হবে না?
দেওয়া মিলের এন্ট্রিটা তো হ্যাঁ আমার একবার একবার ইউজ করতে হবে, তাই আমি দেখো নিট বিক্রয় কিভাবে বের করছি। এই যে লেখছে পরিচালনা, এটা লেখা লাগবে না, তুমি উপরে হেডিং দিবা নিট বিক্রয়, তো এখানে বিক্রয়। আচ্ছা, বিক্রয় লিখবা 5,55,000 মাইনাস ফেরত। আর যেগুলা মাইনাস করবা তার সাথে একটা ব্রেকেট দেওয়ার চেষ্টা করবা সব সময়, তোমাদের বইগুলোতে দেয় না, বাট তোমরা এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, একটা গুড প্র্যাকটিস, এটা করবা। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি তো আহ বিবরণ, আচ্ছা ওরা এখানে অনেক কিছু নতুন নতুন লিখছে, যেমন হিসাব খাত লিখছে, হিসাব খাত লেখার দরকার নেই, তোমরা লিখবা বিবরণ আর 3টা টাকার ঘর। বিশদায় বিবরণী বা যে কোনো বিবরণীর জন্য 3টা টাকার ঘর দিতে হবে। কয়ের অ্যান্সারে 2টা টাকার ঘর দাও, ঠিক আছে, বাট আর্থিক অবস্থার বিবরণী বললে, বিশদায় বিবরণী বললে, মোট মুনাফা বের করতে বললে, তখন তোমার বেটার হচ্ছে 3টা দিয়ে দেওয়া। সবসময় 3টা ইউজ করলে তোমার হচ্ছে কাটাকাটির সুযোগ কম। আচ্ছা, এখন আহ, কারো মনে প্রশ্ন হতে পারে যে ভাইয়া টাকাটা ফার্স্ট কলামে কেন লিখলাম, সেকেন্ড কলামে কেন লিখলাম, বা থার্ড কলামে কেন লিখলাম, সেকেন্ড কলামেই বা কেন লিখলাম, ফার্স্ট আর থার্ড কলামে না লিখে? অ্যান্সারটা কি কারো জানা আছে কেন লিখছি? হ্যাঁ, কারণ বিক্রয়ের সাথে তো বিক্রিত পণ্যের ব্যয় এটার কাজ আছে এর জন্য। হ্যাঁ, বিক্রিত পণ্যের ব্যয় কাজ আছে, ঠিক আছে, বাট ফার্স্ট কলামে লিখলাম না। আমার একটা জিনিস মনে রাখবা যে থার্ড কলামে আমার হচ্ছে ওভারঅল অ্যান্সারটা লিখতে হবে, কাজ টাজ করে যে অ্যান্সারটা থাকে, তাই থার্ড কলামে আমি, যদি সরাসরি বিক্রয় থাকতো আর বিক্রয়ের সাথে কোনো কাজ না থাকতো, তাহলে আমি 5,55,000 সরাসরি থার্ড কলামে লিখে দিতে পারতাম। যেহেতু কাজ আছে, তাই আমি সেকেন্ড কলামে লিখছি। বাট বেশিরভাগ সময় একটা জিনিস খেয়াল রাখবা, যে পরিচালন ব্যয় বলো বা অন্যান্য ব্যয় বলো বা অন্য যে কোনো কাজের ইয়ের সাথে যদি কোনো এন্ট্রির সাথে কাজ থাকে, কারোর সাথে যদি কাজ থাকে তাকে ফার্স্ট কলামে লিখবা, মানে কারোর সাথে যদি যোগ বিয়োগ করতে হয় তাকে ফার্স্ট কলামে লিখতে হবে। আর যদি না থাকে, ওভারঅল একটা চেঞ্জ যদি বসাইতে হয়, তাকে সেকেন্ড কলামে, ধরো বিক্রয় আছে, বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিয়ে আমি নিট বিক্রয় বের করবো, তার মানে সেকেন্ড কলামটা ইউজ করে আমরা থার্ড কলামে ইজিলি নিট বিক্রয় অ্যান্সারটা বসাই দিতে পারি। সবাই বুঝতেছো তো নাকি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমার নিট বিক্রয় কত বের হইলো? 5,55,000 থেকে আমি বিক্রয় ফেরত 3,000 টাকা বাদ দিই, তাহলে আমার হচ্ছে 5,52,000 টাকা হচ্ছে নিট বিক্রয়। এখন আমার বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। এখন বিক্রিত পণ্যের ব্যয়ের ফর্মুলাটা কি মনে আছে কারো? প্রারম্ভিক মজুদ থেকে আহ, না, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় না কি যেন একটা, আর লাস্টে সমাপনী মজুদ পণ্য বাদ। হ্যাঁ, প্রারম্ভিক আর মজুদ। ক্রয়ের সাথে অনেক কাজ আছে। হ্যাঁ, প্রারম্ভিক মজুদ পণ্য প্লাস নিট ক্রয় প্লাস ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ মাইনাস সমাপনী মজুদ। আচ্ছা, তো ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ কি কি সেটা হচ্ছে তোমাদের লিস্টে আছে, তোমাদের খেয়াল আছে কিনা জানি না। যেমন আছে মজুরি, আমদানি শুল্ক, ডকচার্জ, জাহাজ ভাড়া, এরকম অনেক কিছু আছে, তো এটা মনে রাখতে হবে। তো আমার এখানে প্রশ্নে দেখো প্রারম্ভিক মজুদ পণ্য আছে 1,05,000, তো এটা আমি লিখবো। এই যে দেখো বিক্রিত পণ্যের ব্যয়, হেডিং দিবা বাদ বিক্রিত পণ্যের ব্যয়, প্রারম্ভিক মজুদ 1,05,000, এটার সাথে যেহেতু কোনো কাজ নাই তাই সরাসরি সেকেন্ড কলামে লিখছি। এরপরে আমার লিখতে হবে নিট ক্রয়, প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে যেহেতু কাজ নাই, তাহলে আমি চলে যাব নিট ক্রয়। এই যে করলাম হচ্ছে আমি কি, নিট ক্রয়। নিট ক্রয়ে কি কি আছে? এই যে ক্রয় আছে, ক্রয়ের সাথে একটা কাজ আছে, খেয়াল আছে তোমাদের? একটা সমন্বয় ছিল না ক্রয়ের সাথে? হ্যাঁ। সমন্বয় নাম্বার 1। তো ওই ক্রয় থেকে আগুনে বিনষ্ট পণ্য বাদ দিতে হয়। বাদ। এই যে দেখো বাদ দিচ্ছে, বাদ দিয়ে 3,05,000 টাকা সেকেন্ড কলাম। ক্রয়ের সাথে আর কোনো কাজ নেই, ফুল মেতে ক্রয় ফেরত ক্রয় বার্তা আছে, কিছু আছে আর? আচ্ছা, না, একটা বার্তা আছে, এই যে দেখো তো এখানে একটা বার্তা আর এখানেও একটা বার্তা, কোন এটা, এগুলা কোন ধরনের বার্তা? এটা আহ, এগুলা হচ্ছে নগদ বার্তা। নগদ বার্তা মানে এই ডেবিট সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে বার্তা প্রদান, আর ক্রেডিট সাইডে যেটা আছে সেটা বার্তা প্রাপ্তি। এগুলা দেনাদার পাওনাদারের সাথে রিলেটেড, বার্তা প্রাপ্তি আর বার্তা প্রদান। ক্রয় বার্তা বা বিক্রয় বার্তা হচ্ছে ক্রয় বিক্রয়ের সাথে রিলেটেড, তাই এদের কোনো কাজ নাই ক্রয় বিক্রয়ের সাথে। কনফিউশন ক্লিয়ার? কিন্তু ভাইয়া ক্রয়বারটা যখন বলবে কিভাবে বুঝবো, মানে ক্রয়বারটা ডিরেক্ট উল্লেখ লেখা থাকবে থাকবে। আর হ্যাঁ,
ক্রয় বার্তা বিক্রয় বার্তা উল্লেখ থাকবে, নাইলে ক্রয়ের উপর 5% বার্তা ধরতে হবে, সমন্বয় এরকম কিছু বলে দিতে পারে। আর শুধু বারটা বললে নগদ বারটা। হ্যাঁ, শুধু বার্তা বললে ওইটাকে তোমার নগদ বার্তা হিসেবে ট্রিট করবে। আচ্ছা, ঠিক আছে, তো আমি ক্রয় থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে আমার নিট ক্রয় আসলো 3,05,000। এরপর হচ্ছে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ। আমার প্রশ্নে আছে কি কি, এই যে দেখো এখানে আছে আমদানি শুল্ক 10,000 টাকা, ডক চার্জ আছে 5,000 টাকা, আর আছে হচ্ছে একটা মজুরি, আর মজুরির সাথে একটা কাজ ছিল। এই মজুরির সাথে একটা সমন্বয় ছিল, কোন সমন্বয় সেটা হচ্ছে সমন্বয় নাম্বার 3। সংস্থাপন ব্যয় মজুরির মধ্যে ইনক্লুড আছে, অর্থাৎ মজুরি থেকে সংস্থাপন ব্যয় নামে বাদ দিব। তো আমি লিখি আমদানি শুল্ক 10, যেহেতু কাজ নাই সেকেন্ড কলাম। ডক চার্জ 5, কাজ নাই সেকেন্ড কলাম। মজুরি 20, কাজ আছে তাই ফার্স্ট কলাম, বাদ সংস্থাপন ব্যয়, অর্থাৎ মজুরি হবে 15। কারো কোনো সমস্যা আছে এতটুকু পর্যন্ত? হ্যালো? জি। আচ্ছা, কোনো সমস্যা আছে এতটুকু পর্যন্ত? না। না। এখন এখন আমাদের কাজটা হবে এই যে সেকেন্ড কলামে যা যা নাম আছে, এই যে এই সবগুলা যোগ করব। সবগুলা যোগ করলে আমার অ্যান্সার আসে 4,40,000। সেই 4,40,000 থেকে আমি লাস্ট স্টেপে বাদ দিব হচ্ছে কি সমাপনী মজুত পণ্য 1,20,000। এই 4,40,000 থেকে 1,20,000 বাদ দিলে হচ্ছে 3,20,000। এই 5,52,000 থেকে 3,20,000 টাকা বাদ দিলে আমি পাবো কত? বুঝতে পারছো সবাই, নাকি কারো কোনো সমস্যা আছে? বুঝতে পারছি। হ্যাঁ, পারবা বাসায় তোমরা? হ্যাঁ, পারবো। আহ এই রেকর্ডিংটা দেখে বাসায় নিজের একবার প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। প্র্যাকটিস করবা না ম্যাথ পারবা না, সোজা হিসেবে। তো এই ম্যাথের হচ্ছে আমরা ক আর খ নাম্বারটা করছিলাম, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গ, যে সংশ্লিষ্ট হিসাবকার শেষে নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, তো নিট লাভ বা নিট ক্ষতি বের করতে গেলে মোট লাভ বা মোট ক্ষতি বের করতে হয় না? জি ভাইয়া। হয়, হয়। তো আমরা অলরেডি হতে মোট লাভ বের করে আসছি 2,32,000 টাকা। এটা দিয়ে ম্যাথ শুরু করবো এখন। কথা হচ্ছে যদি এটা এটার পাশে অনেক সময় বলে দেয় যে মোট লাভ এত টাকা ধরে নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করো, তখন কিন্তু তুমি চাইলেও তুমি ক্ষতে যে 2,32,000 বের করছো সেটা ধরে ম্যাথ করতে পারবা না। প্রশ্নে যদি ওরা বলে দেয় কোনো ফিগার, তোমার ওইটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এখন আমি আবার লিখবো প্রতিষ্ঠানের নাম রংধনু লিমিটেড, বিশদ আয় বিবরণী। ওই যে কথা বলছিলাম, শুধুমাত্র আর্থিক অবস্থার বিবরণী ছাড়া সব জায়গায় একই কথা, 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য বিবরণ 3টা টাকার ঘর। বিবরণ দিবা 3টা টাকার ঘর দিবা, তো শুরুই হবে মোট লাভ দিয়ে। মোট লাভ আমরা খতে বের করছি, পাশে লিখে দিবা খ হতে প্রাপ্ত, এই যে 2,32,000। আচ্ছা, তারপর মোট লাভের পর আমাদের কি কি কাজ করতে হয় নিট লাভে যাইতে হলে, বলো? আরেকবার মোট বলেন, শুনি নাই। বললাম যে মোট লাভ বের করার পর কোন কোন স্টেপের কাজ করে আমরা নিট লাভ বা নিট ক্ষতি পর্যন্ত যাইতে, বা নিট ক্ষতি পর্যন্ত যাইতে হলে বা নিট লাভ পর্যন্ত যাইতে হলে কোন কোন স্টেপের কাজ আছে মোট লাভের পর কি করতে মোট হবে? লাভ থেকে পরিচালন ব্যয় বাদ, তারপর অন্যান্য ব্যয় বাদ, আর যোগ করতে হবে অন্যান্য আয়। হ্যাঁ, এগুলো তোমাকে যোগ এটা করার পর সিরিয়ালি বলতে হবে, যে মোট লাভ থেকে আমি যদি পরিচালন ব্যয় বাদ দেই তাহলে আমরা পাবো পরিচালন মুনাফা। এটার সাথে আমরা যোগ করব অন্যান্য আয়, আর আমরা বাদ দিব কি অন্যান্য অন্যান্য ব্যয়। ব্যয়। তো এখন আমি লিখলাম এই যে মোট লাভ 2,32,000, সেই যে এখানে দেখো ওরা হেডিং দিছে বাদ পরিচালন, বাদ পরিচালন পরিচালন ব্যয়ের লিস্টটা আমরা পড়ছিলাম, তো এখানে আছে ভাড়া, বেতন, তারপর আর কি কি আছে, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি রিলেটেড অনেক কিছু আছে, অবচয় আছে, তারপর আর কি কি আছে অনেকগুলা, না এখানে সবগুলা মোটামুটি চেষ্টা করতে হবে মনে রাখার জন্য। ও, বাটটাও আছে। আর কি কি আছে বলো দেখি, কার কয়টা মনে আছে পরিচালন ব্যয়? আছে, তারপর হচ্ছে বিজ্ঞাপন আছে।
বিজ্ঞাপন আছে, তারপর মণিহারি আছে, তারপর রপ্তানি শুল্ক, হুম, রপ্তানি শুল্ক, তারপরে বিক্রয় পরিবহন বা বহি হ্যাঁ পরিবহন। হ্যাঁ, তারপরে আমি তারপর আরো আছে তোমাদের একবারে লিস্টটা বলি: বেতন, অফিস ভাড়া, বিক্রয় পরিবহন, বীমা খরচ, অফিস খরচ, বিদ্যুৎ খরচ, বার্তা প্রদান, স্থায়ী সম্পদের মেরামত, ডাকতার, বিজ্ঞাপন, মনিহারি, প্যাকিং খরচ। তারপর অনাদায়ী পাওনা রিলেটেড আছে চারটা, যে কি করতে হয়: পুরাতন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, ভ্রমণ খরচ, সাধারণ খরচ, কর অভিকর, আপ্যায়ন খরচ, রপ্তানি শুল্ক, বিক্রয় প্রতিনিধির বেতন ও কমিশন, অবচয়, কমিশন প্রদান, ইজারা সম্পত্তির অবলোপন, ব্যাংক চার্জ, সুনামের অবলোপন, বিজ্ঞাপন। এই এই হচ্ছে টোটাল পরিচালন ব্যয়। তো আমরা এখান থেকে বের করি কি কি আছে, লিস্টটা করি। প্রারম্ভিক মজুত পণ্য, না। ক্রয়, এটাও আসবে না। বিক্রয় ফেরত, দরকার নেই। মজুরি, লাগবে না। আমদানি শুল্ক, নাই। এই যে বার্তা আছে, এটা হচ্ছে বার্তা প্রদান, এটা পরিচালন ব্যয় দেয়। ডক চার্জ আসবে না। ডক চার্জ তো হচ্ছে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ। ভাড়া আসবে, ভাড়ার সাথে একটা কাজ ছিল, তো সেটাও করতে হবে। আমরা আগে দেখি যে কি কি আসে। শিক্ষানবিশ ভাতা কি আসবে? হ্যাঁ। না। শিক্ষানবিশ না। ভাতা অন্যান্য ব্যয়। হ্যাঁ, অন্যান্য ব্যয় এটা। অন্যান্য ব্যয় আসবে, আর শিক্ষানবিশ স্যালামি হচ্ছে অন্যান্য আয়। আমরা কিন্তু দুইটার মধ্যে প্যাচ লাগাই ফেলি, যে ভাতাটাকে আয় বলি, স্যালামিটাকে ব্যয় বলি। না, স্যালামিটা হচ্ছে আয়, মানে আমরা ঈদে কি পাই? সালামি পাই, তাই না? তো এটা আয়। আর ভাতা মানে তোমাকে দিতে হবে, ভাতাটা খরচ। আচ্ছা, বাট অন্যান্য খরচ, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, না, এটার কাজ হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। প্রাপ্য হিসাব আসবে না। প্রাথমিক খরচাবলী, ভুয়া সম্পদ আসবে না। নগদ ও ব্যাংকে জমা চলতি সম্পদ আসবে না। এই অনাদায়ী পাওনা আসবে, পুরাতন অনাদায়ী পাওনাটা আসবে না। হ্যাঁ, পরিচালন এটা ব্যয়, আসবে। এটা আসবে। এখানে তো কোনো ব্যয় নাই, কারণ এটা ক্রেডিট সাইডে তো কোনো ব্যয় থাকে না। আচ্ছা, এছাড়া আছে কল কবজা আসবে না, বাট কল কবজার কি আসবে খেয়াল আছে? এই যে অবচয়টা আসবে পরিচালন ব্যয় হিসেবে। আর শেয়ার দালালের দস্তুরি, এটা তো আসবে না, কারণ এটা অন্যান্য ব্যয় আমরা দেখাইছি, বা ভুয়া সম্পদ। আর 10% বিনিয়োগ, বিনিয়োগ সম্পদ, বিনিয়োগের উপর যে সুদ, যে কোনো সম্পদের উপর সুদ অন্যান্য আয়, যে কোনো ঋণের উপর যে সুদ সেটা অন্যান্য। কি বলছি? হ্যাঁ। যে কোনো সম্পদের উপর যে সুদ সেটা অন্যান্য আয়, আর ঋণের উপর যে সুদ সেটা অন্যান্য ব্যয়। তো এটা আসবে না। তো এখন আমরা দেখি যে কি কি আসছে। তো আমরা আগে লিখবো হচ্ছে বার্তা প্রদান, 8,000 টাকা। এই যে দেখো ওরা দেখাচ্ছে বাট 8। আমরা ওদের মতো যাচ্ছি না, আমরা আমাদের সিরিয়ালে যাচ্ছি, যেটা আগে পাচ্ছি সেটা আগে বসে। এরপরে আছে ভাড়া, 10। আর এই যে এখানে ভাড়া রিলেটেড একটা সমন্বয় ছিল, যে ভাড়া প্রতি মাসে 1,000, তার মানে 10 দিছি আর 2 বকেয়া। এই যে দেখো ভাড়া লিখছে 10,000, ফার্স্ট কলমে যোগ বকেয়া 2,000, ইন টোটাল 12। বুঝতে পারতেছো সবাই, নাকি কোনো সমস্যা আছে? জি ভাই। সমস্যা থাকলে কিন্তু আমাকে বইলো, খালি জি ভাই বললে হবে না। ঠিক আছে। আচ্ছা, আহ এরপর আর কি আছে আমরা যে দেখলাম এখানে? আহ আর আছে হচ্ছে গিয়ে এই যে অনাদায়ী পাওনা। তো অনাদায়ী পাওনা রিলেটেড কাজটা কি? আমাদের যদি পুরাতন অনাদায়ী পাওনা থাকে, এই যে আমরা পুরাতন অনাদায়ী পাওনা লিখবো, এটার সাথে যোগ করব নতুন অনাদায়ী পাওনা। বাট এই ম্যাথে নতুন কোনো অনাদায়ী পাওনা আছে? না। নাই, কারণ সমন্বয়তে কোনো নতুন অনাদায়ী পাওনা নাই, বা বলা নাই এত টাকা আদায় হবে না, ডিরেক্ট একটা অনাদায়ী পাওনার সঞ্চিতি আছে। তো যেহেতু ওইটা নাই, সেটা আমরা স্কিপ করব। তাইলে পুরাতন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখন কিভাবে 7,000 হইল? দেখো সমন্বয় 3-এ কি বলছে: অনাদায়ী পাওনার সঞ্চিতি আরো 2,000 টাকা বৃদ্ধি করতে হবে, মানে পুরাতন যেটা আছে তার সাথে কি 2,000 টাকা প্লাস করতে হবে। টাকায় বললে হয়তো ওই টাকা, আর টাকা বললে ওইটা প্লাস মাইনাস। তো আগে ছিল অনাদায়ী পাওনার সঞ্চিতি 5, তো এখন 2 যোগ করলে কত হবে? 7। 7,000। এই যে দেখো 7,000 টাকা গেছে। তো পুরাতন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি, এটা থেকে আমাদের বাদ দিতে হয় পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই 5,000টাই পুরাতন। এই যে, তো ওভারঅল পরিচালন ব্যয় হিসেবে আমরা দেখাবো 13 থেকে 5 বাদ দিয়ে 8,000। এটা হচ্ছে তোমার
অনাদায়ী পাওনা খরচ। তোমাকে যদি কতে বের করতে বলে যে অনাদায়ী পাওনা খরচ বের কর, তাইলে তুমি এটা করবা, পুরাতন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা। বুঝতে পারছো এতটুকু? জি ভাইয়া। আচ্ছা, এখন আরেকটা আছে আমাদের এই প্রশ্ন অনুযায়ী, একটা হচ্ছে অবচয়। তো অবচয়টা কত হবে? দেখো, এই 1 লক্ষের উপরে 5% ধরবা, তাইলে হবে 5,000 টাকা। কারণ এটা পুরা বছর ছিল, বাট বাকি যে 5,000 টাকা সেটার উপর তুমি ধরবা হাফ বছরের, কারণ এটা 1 জুলাই 2017 তারিখে সংস্থাপন। তাহলে 1 লক্ষের উপর 5%, 5,000, প্লাস 5,000-এর উপরে 5%, কত হয়? 250। 250-র হাফ। আচ্ছা, ওরা ফুলই ধরছে? না, এটা ফুল হবে না। এটা ওরা যেটা করছে ওরা ভুল করছে, এখানে 5,125 টাকা হবে কল কবজার অবচয়। 1 লাখের উপরে 5% ধরবা সরাসরি, নাকি আমি ভুল বলছি? আমি কি ভুল বলতেছি কিছু? আরেকবার বলেন। আচ্ছা, তোমাদের কাছে ক্যালকুলেটর আছে পাশে? হ্যাঁ। 95,000-এর উপর 5% ধরো, দেখো তো কত হয়। জানাও আমাকে, ধরো। হ্যাঁ, 95-এর উপর 5% কত হয়? 4.75। 95,000। ও আচ্ছা, 4,750। 4,750। আচ্ছা। আহ উম, না, 95-এর উপর 4% না, পাঁচ পাঁচ 95,000। 5%। ও 5%, অবচয়ের হার 5% না? সরি, হ্যাঁ, 10%। 10%, সেটাই তো ইয়েস, বলতেছি। 10, দশ 10। হ্যাঁ, তাইলে 95-এর দশ উপরে হাজার 9,500। ও 95 হারালো। আচ্ছা, তো এখানে এই যে এটা একটা নতুন জিনিস, এখানে কি হবে বলো তো? আমার তো মনে হচ্ছে এরা এখানে ভুল করছে, নাকি করে নাই? ওরা কত দিছে? ওরা যে অবচয় ধরলো, এখানে দেখো 5,250 কিভাবে ধরলো? 5,200। আমার এই অ্যান্সারটা দাও দেখি, কেউ একজন যদি পারো। সবাই আসো তো নাকি? জি ভাইয়া, কি কোশ্চেনটা আবার কোশ্চেন দেখেন। করবে? বললাম, অবচয়ের যে 5,250 টাকা বের করলো, কিভাবে 5,250? ভাইয়া কোশ্চেনটা আবার দেখেন, আমার কাছে বই নাই। আচ্ছা, এই যে কল কবজার উপর 10% অবচয় ধরতে হবে, তো কল কবজার সাথে দুইটা সমন্বয়, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 4। হুম। ও আচ্ছা, যন্ত্রটি 1 জুলাই 2017 তারিখে স্থাপন করা হয়েছে। হ্যাঁ। এটার মধ্যে আচ্ছা দাঁড়ান। আচ্ছা, করো।
বাকিদের মাথায় কিছু আসছে? হুম, এরা একটু কথাবার্তা বলো। কারণ করতেছি। মানে তুমি বলতে চাচ্ছ যে যে- যেহেতু জুলাই মাসে সংস্থাপন করা হয়েছে, তাই 1,05,000-এর উপরে 5% করবো হাফ ইয়ারে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, তোমার অ্যান্সার ঠিক আছে। মনে রাখবা যে যন্ত্রপাতি যেদিন সংস্থাপন করা হবে সেদিন থেকে অবচয় করবে। আগে ছিল কি নাই ওটা পরের কথা। যন্ত্রপাতি হ্যাঁ। সংস্থাপন করা মানে সেদিন থেকে ইউজ হয়েছে, আর যেদিন থেকে ইউজ হবে সেদিন থেকে অবচয়। তো এখন কি 1,00,000-এর উপর ধরবো না 1,05,000-এর উপর? বলো। হচ্ছে। 1,05,000-এর উপর। হ্যাঁ, এটাই তো বলছি। হ্যাঁ, তোমার কথা আসে নাই। 1,05,000-এর সাথে 10% করবা, তাইলে আসবে কত? 10,500। যেহেতু হাফ ইয়ার, তাই 2 দিয়ে ভাগ করবা, তাইলে এই যে হ্যাঁ। 5,250। আচ্ছা, তো এটা করব। সবকিছু করার পর আমার পরিচালন ব্যয় হবে, এগুলো সব যোগ করার পর পরিচালন ব্যয় হবে 33,250 টাকা। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমি পাবো পরিচালন মুনাফা। এই যে দেখো, পরিচালন মুনাফা পাইছি। এরপর আমি অন্যান্য আয় যোগ করব আর অন্যান্য ব্যয় বাদ দিব। তো এই ম্যাথে আমাদের অন্যান্য আয় আছে দুইটা: বিনিয়োগের সুদ, যেটা এই যে এখানে 10% বিনিয়োগ, 1,117, 30,000 টাকা। তো 10% যদি 30,000-এর উপর যদি 10% ধরি, তাহলে আসে 3,000। বাট হ্যাঁ, এই 3,000 টাকা পুরাটাই বাট না, আমি ভাবছি 1,617, বাট না, এক এক, তার মানে ফুল ইয়ারের বিনিয়োগের উপর তুমি সুদ ধরবা। বিনিয়োগের সুদ 3,000 টাকা। আর এই যে ক্রেডিট সাইডে একটা বাট্টা ছিল, এটা হবে বাট্টা প্রাপ্তি 12,000, সেটা লিখ। আর অন্যান্য ব্যয়তে আসবে শিক্ষানবিশ ভাতা, আর ওই যে আগুনে বিনষ্ট ক্ষতি ছিল না 5,000 টাকা, সমন্বয় নাম্বার একই, এইটা। হ্যাঁ। অন্যান্য আয় 15,000 আমি পরিচালন মুনাফার সাথে যোগ করব, আর অন্যান্য ব্যয় 9,5,14 বাদ দিব। তো 2,13,000 থেকে 14,000 বাদ দিলে থাকে 1,99,750। এটাই হবে তোমার কর পূর্ব নিট লাভ। এখন তো কর নাই, তাই এটাই নিট লাভ। যদি কর থাকতো, আমি কর পূর্ব নিট লাভ থেকে মাইনাস লিখতাম আয়কর সঞ্চিত, তাহলে আমার কর পরবর্তী নিট লাভ বের হতো। যেহেতু এম এতে নাই, এই কর পূর্ব নিট লাভটাই নিট লাভ হিসেবে অ্যান্সার। ঠিক আছে। হুম।